আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি প্রস্তুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মেসি ভাই। আজ আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, তাহারই পরে মনে। তো শুরু করা যাক। তো এই তাহারই পরে মনে কবিতা শুরু করার পূর্বে আমাদের কিছু প্রাথমিক ধারণা অর্জন করতে হবে, যেগুলা এই কবিতাটা বুঝতে আমাদেরকে কি করবে, সহযোগিতা করবে। তো এইখানে প্রথমে আছে যে তাহারেই পরে মনে। এই তাহারেই পরে মনে বলতে আমরা বুঝি যে কবির কেউ একজন রে মনে পড়তেছে। তো আমরা জানি যে এই তাহারেই পরে মনে কবিতাটা কে লিখছে? সুফিয়া কামাল। তো এই সুফিয়া কামালের একটা চমৎকার কবিতা হচ্ছে তাহারেই পরে মনে। তো এই কবিতাটি 1935 সালে প্রকাশ হয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, পরীক্ষার মধ্যে আসতে পারে যে তাহারেই পরে মনে কবিতা কত সালে প্রকাশিত হয়েছে? 1935 সালে। এই কবিতাটি প্রকাশিত হয়েছে মাসিক মোহাম্মদী পত্রিকায়। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাহারই পরে মনে কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? মাসিক মোহাম্মদী। এই তাহারই পরে মনে কবিতাটি সাজের মায়া কাব্য গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তো এটাও পরীক্ষার মধ্যে আসে যে তাহারই পরে মনে কবিতাটি কোন কাব্য গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? সাজের মায়া। তো এই কবিতার মধ্যে কবি দুইটা দিক নিয়ে আলোচনা করেছে, এক হচ্ছে প্রকৃতি, আরেক হচ্ছে মানব প্রেম। তো এই প্রকৃতি বলতে আমরা সহজভাবে বুঝি বসন্তকাল, আর মানব প্রেম বলতে এখানে আসলে বোঝায় যে সুফিয়া কামালের স্বামীর প্রতি যে একটা ভালোবাসা প্রকাশ পাইছে এই তাহারই পরে মনে কবিতার মধ্যে। আর এই কবিতার মধ্যে আলোচনা করা হয়েছে কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত। এইটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসতে পারে যে তাহারই পরে মনে কবিতার মধ্যে কোন ঘটনার ছায়াপাত ঘটেছে? আমরা দেব কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত। আর এটা দিয়ে কি বোঝাইছে আমরা একটু পর আলোচনা করব। এই কবিতাটা অক্ষরবৃত্ত ছন্দে রচিত, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসতে পারে তাহার এই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসার মতো যে প্রশ্নগুলা রয়েছে এইগুলো আমরা আবার যদি আলোচনা করি যে তাহার এই পরে মনে কবিতাটি প্রকাশিত হয়েছে মাসিক মোহাম্মদী পত্রিকায়, যদি বলা হয় কত সালে? 1935 সালে। যদি বলা হয় কোন কাব্যগ্রন্থ থেকে? সাজের মায়া কাব্যগ্রন্থ। আর যদি বলে কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তো এখন এইখানে আমরা যদি একটু আলোচনা করতে যাই যে সুফিয়া কামালের স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। এটা পরীক্ষার মধ্যে আছে যে সুফিয়া কামালের স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন। তিনি মৃত্যুবরণ করে 1932 সালে। তো এইটা পরীক্ষার মধ্যে আসবে যে সুফিয়া কামালের স্বামী কত সালে মৃত্যুবরণ করে? 1932 সালে। যার কারণে কবি সুখাচ্ছন্ন, উদাসীন আর বিষণ্ণ, আর এই দিকগুলোই কবিতার মধ্যে কি পাইছে? প্রকাশ পাইছে। তাহলে আমরা আবার যদি বলি যে কবির স্বামী কত সালে মৃত্যুবরণ করে? 1932 সালে। আর যার কারণে কবি সুখাচ্ছন্ন, উদাসীন আর বিষণ্ণ। এখন এই কবিতাটা ঘটন রীতির দিক দিয়া সংলাপ নির্ভর। এটা খুবই পরীক্ষার মধ্যে আসে যে তাহার এই পরে মনে কবিতাটি ঘটন রীতির দিক দিয়া কি নির্ভর? সংলাপ নির্ভর। আর আমরা জানি যে সংলাপ বলতে কথোপকথন। আমরা ছোটবেলায় যেরকম ডায়লগ পড়ছি যে এখানে দুইজন ব্যক্তি থাকবে, দুইজনের মধ্যে যে কথোপকথনটা হয় এটারে আমরা কি বলতে পারি? সংলাপ। তো এই কবিতার মধ্যেও প্রধানত দুইটা চরিত্র আছে, এক হচ্ছে কবি ভক্ত আর এক হচ্ছে কবি। এখন আমি যদি বলি যে কবি ভক্ত কবির কাছে অনুরোধ করে, আমরা আগেই পাইছিলাম যে প্রকৃতি বলতে এখানে বসন্তকালকে বোঝায়। তো আমরা জানি পৃথিবীতে বসন্তকালের আগমন ঘটে, তখন এই কবি ভক্ত কবির কাছে অনুরোধ করে যে আপনি বসন্তকালকে আপনার কবিতার সাহায্যে বা গানের সাহায্যে এই বসন্তকালকে আপনি কি করেন? বরণ করেন। কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বেই পেয়েছি যে কবি শোকাচ্ছন্ন বা উদাসীন অবস্থায় আছে, তার কারণ হচ্ছে কবির স্বামীর অকাল মৃত্যুতে, যার কারণে পৃথিবীতে বসন্তকাল এলেও কবি এই বসন্তকালকে বরণ করতে পারে না। তো এইখানে আমাদের কবিতাটা বুঝতে হলে আগে বুঝতে হবে কে কখন কথাগুলা বলতেছে। তো আমরা যখনই এই কবিতার মধ্যে কোনো লাইনে যখন সে কথাটা পাবো তখনই আমাদের ধরে নিতে হবে যে এই কথাটা কে বলতেছে? কবি। তো এখন আমরা কবিতাটা শুরু করি। তো এখানে প্রথমে আছে
হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। তো আমরা এখানে বলতে পারি যে কবি ভক্ত কবিরে হে কবি বলা সম্বোধন করতেছে। তো এখানে আমরা যদি বলি হে কবি নীরব কেন, এই নীরব শব্দের অর্থ হচ্ছে উদাসীন। তো আমরা যদি বলি এখানে কবি ভক্ত কবিরে বলতেছে তুমি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরা, এই ফাগুন বলতেই বোঝায় বসন্তকাল। এসেছে ধরায়, ধরায় মানে পৃথিবীতে। তো আমরা এখানে এক লাইনের ব্যাখ্যা যদি দেই তাহলে আমরা পাবো যে কবি ভক্ত কবিরে বলতেছে যে আপনি এখনো উদাসীন কেন, পৃথিবীতে যে বসন্তকাল এসে গেছে। বসন্তে বরিয়া, এই বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে। তুমি লবে না, লবে না বলতে নিবে নাকি তব বন্দনায়, তব শব্দের অর্থ হচ্ছে তোমার, বন্ধনা শব্দের অর্থ হচ্ছে গানে। অর্থাৎ এইখানে কবি ভক্ত বলতাছে যে পৃথিবীতে বসন্তকাল এসে গেছে, তুমি এখনো নীরব কেন, তুমি কি এই বসন্তকালকে বরণ করে নিবে না তোমার গানের সাহায্যে। কহিল সে, তো আমরা তো আগেই বলছিলাম যে সে কথাটা আসলে আমাদের ধরতে হবে যেখানে কবি বলতাছে। তাহলে কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, পরীক্ষার মধ্যে আসে যে স্নিগ্ধ আঁকি শব্দ দিয়া কি বোঝায়, এখানে আমাদের দিতে হবে কোমল চোখ। তো কবি ভক্ত যখন কবির কাছে প্রশ্ন করছে যে আপনি এখনো নীরব কেন, পৃথিবীতে বসন্তকাল আসছে, আপনি কি আপনার গানের সাহায্যে বসন্তকে বরণ করে নেবেন না, তো এইটার উত্তরে কবি স্নিগ্ধ আঁখি তুলে মানে কোমল চোখে তাকায় বলতেছে দক্ষিণ দুয়ার গেছে খুলি। তার মানে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ এখানে কবি ভক্তকে প্রশ্ন করছে যে দক্ষিণ দুয়ার খুলছে কিনা। অর্থাৎ আমরা জানি যে বসন্তকালের একটা বৈশিষ্ট্য হচ্ছে দক্ষিণ দিক থেকে বাতাস কি হবে, প্রবাহিত হবে। তো এটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে কিনা। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, তো এখানেও কবি ভক্তের কাছে জানতে চাইছে যে এই বাতাবি নেবুর ফুল কি ফুটছে কিনা, ফুটেছে কি আমের মুকুল। তাহলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসতে পারে যে তাহার এই পরে মনে কবিতার মধ্যে কোন কোন ফুলের কথা বলা আছে, আমাদের লিখতে হবে বাতাবি নেবুর ফুল আর হচ্ছে আমের মুকুল। তো এই বাতাবি নেবুর ফুল এবং আমের মুকুল কোন ঋতুতে ফুটে, বসন্তকালে। আর এইটা কে জানে না, কবি জানে না, কারণ কবি হচ্ছে শোকাচ্ছন্ন উদাসীন। কেন শোকাচ্ছন্ন, তার স্বামীর অকালে মৃত্যুতে। তো এখানে আছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। এখানে দক্ষিণা সমীর শব্দের অর্থ হচ্ছে দক্ষিণা বাতাস, অর্থাৎ দক্ষিণ দিক থেকে প্রবাহিত হওয়া বাতাস। তার গন্ধে, কোন গোলার গন্ধে, ওই যে বাতাবি নেবুর ফুলের গন্ধে আর আমের মুকুলের গন্ধে অধীর আকুল হয়েছে কিনা। অর্থাৎ আমের মুকুলের গন্ধ আর বাতাবি নেবুর ফুলের গন্ধে ওই দক্ষিণা বাতাসটা সুরভিত বা সুগন্ধিত হয়েছে কিনা, এইটা এখানে কি কবি জানতে চেয়েছে কার কাছে, কবি ভক্তের কাছে। এখন এখানে এই যে কবি যে জানে না যে দক্ষিণা দুয়ার খুলছে কিনা, বাতাবি নেবুর ফুল ফুটছে কিনা, আমের মুকুল ফুটছে কিনা, এবং এই দুই ফুলের গন্ধে দক্ষিণা বাতাসটা অর্থাৎ দক্ষিণ দিক থেকে প্রবাহিত হওয়া বাতাসটাও অধীরাকুল হয়েছে কিনা, এইটার জন্য এখন কবি ভক্ত বলতেছে এখনো দেখনি তুমি। তার মানে তুমি এইগুলো এখনো দেখো নাই। কহিলাম কেন কবি আজ, তাহলে আজও কেন তুমি ওই যে ঘটনাগুলা বা ওই বসন্তকালের বৈশিষ্ট্যগুলা দেখো নাই। তো আমরা তো জানি কবি কেন দেখা নাই, কারণ কবি হচ্ছে শোকাচ্ছন্ন উদাসীন। এমন অনুমনা তুমি, এই অনুমনা শব্দের অর্থই হচ্ছে আনমনা। তো কবি কেন আনমনা, তার স্বামীর অকালে মৃত্যুতে। কুথা তব, তব মানে তোমার, নব মানে নতুন, পুষ্প সাজ মানে ফুলের সাজ। তো এখানে এখন কবি ভক্ত কবির কাছে প্রশ্ন করছে কোথায় তোমার নতুন ফুলের সাজ। তো আমরা এখানে বলতে পারি যখনই পৃথিবীতে বসন্তকালের আবির্ভাব হয় বা আগমন ঘটে, তখনই এই বসন্তকালের বরণ করার জন্য আমরা কি করি, ফুল দিয়া ঘর সাজাই অথবা নিজেরাও কি করি, ফুল দিয়া সাজি। এখানে কবি ভক্ত কবির কাছে জানতে চাইছে যে কোথায় তোমার নতুন ফুলের সাজ। কহিল সে, এখানে সে বলতেই কে, কবি। সদূরে চাহিয়া, এই সদূরে চাহিয়া শব্দের অর্থ হচ্ছে মানে লেখক মন খারাপ করে অন্যদিকে তাকায় বলতাছে অলকের পাথার বাহিয়া। এই অলক শব্দের অর্থ হচ্ছে চোখে চোখ না রেখে, যাকে আমরা সহজভাবে বলতে পারি দৃষ্টি অগোচরে।
কিভাবে তাকাইছে? পাথার। পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, আর বাহিয়া মানে বেয়ে, তার মানে এইখানে একটা দূরদৃষ্টি বোঝাচ্ছে। যে লেখকরা যখন প্রশ্ন করা হয়েছে কোথায় তোমার নতুন ফুলের সাজ, তখন কবি কি করছে? যে সমুদ্র বেয়ে মানে দূরদৃষ্টি তাকায়, মানে চোখে চোখে চোখ না রেখে সে দূরে তাকায় এখন বলতাছে তরি তার এসেছে কি। এই তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা, মানে ওই নৌকা আসছে কিনা। বেজেছে কি আগমনী গান, এই আগমনী গান শব্দের অর্থ হচ্ছে আগাম বার্তা। এটা পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। তাহারই পরে মনে কবিতার মধ্যে কোন গানের কথা বলা আছে? আমাদের লিখতে হবে আগমনী গান। আর এই আগমনী গান বলতে আগাম বার্তা। তো আমরা বলতে পারি যখনই পৃথিবীতে বসন্তকালের আগমন ঘটবে তখনই বসন্তকাল কিছু আগাম বার্তা দিয়ে আসে। তো এই আগাম বার্তা আসছে কিনা এটা কে জানে না? কবি জানে না। তার কারণ হচ্ছে কবি শোকাচ্ছন্ন, কবি উদাসীন। ডেকেছে কি সে আমারে, এখানে কবি ভক্তের কাছে কবি এখন প্রশ্ন করছে যে এই বসন্তকাল আমারে ডাকছে কিনা। শুনি নাই রাখিনি সন্ধান, অর্থাৎ আমি শুনি নাই বা আমি কোনো সন্ধানও রাখি নাই। কেন রাখে নাই? কারণ কবি শোকাচ্ছন্ন, কবি উদাসীন, কবি বিষণ্ণ। তার প্রধান কারণ হচ্ছে তার স্বামীর অকাল মৃত্যুতে, যার কারণে কবি পৃথিবীতে বসন্তকাল আসছে কিনা সেই বিষয়ে তার কোনো নজরই কি নাই। এই ছিল তাহারই পরে মনে কবিতার প্রথম পর্বের ক্লাস। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আর এই ক্লাসে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইচএসসি প্রস্তুতি কোচিং সেন্টারের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।